আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করছো। শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। তার আগে আমি খোরশেদা মিস তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। প্রথম যে জিনিসটি আমি বলবো বা যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখন সিজন চেঞ্জ হয়েছে, বর্ষাকাল চলছে, প্রায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো এই সময়টাতে আমাদের একটু যাদের ঠান্ডার সমস্যা আছে বা যাদের ঠান্ডার সমস্যা নাইও, তাদেরকেও কি করতে হবে, যাতে বৃষ্টির পানিতে তোমরা বেশিক্ষণ না ভিজো সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের বর্তমানে রাঙামাটিতে কোভিডের অবস্থা বা যেটাকে আমরা বলছি করোনা ভাইরাসের মাত্রাটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সাবধানে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা। মনে রাখবে, তোমরা যখন ভালো থাকবে তখন তোমাদের পরিবারও ভালো থাকবে। তাই নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য সুস্থ থাকা আমাদের খুব বেশি প্রয়োজন। আশা করব তোমরা মিসের এই কথাগুলো মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকের সাথেই নিশ্চয়ই আমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আছে। আজকে আমরা আমাদের অধ্যায় 9 শুরু করব। আমাদের অধ্যায় 9তে আছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই অধ্যায়ের আমরা পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। দায়িত্ব এবং কর্তব্য, যদিও কথাগুলো অনেকটা একই রকমের শোনায়, দায়িত্বে দায়বদ্ধতা থাকে, কর্তব্যতে করণীয় থাকে, কিন্তু দুটো জিনিসই মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে সুস্থভাবে, সুন্দরভাবে বসবাস করার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। সেই সাথে আমাদের যে কর্তব্যগুলো রয়েছে, যা আমাদের অবশ্যই করণীয়, সেই কাজগুলোও কিন্তু আমাদের করা উচিত। প্রথমে আমি তোমাদের সাথে আগে পাঠটি নিয়ে আলোচনা করি, তারপরে আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বইটি আছে। পৃষ্ঠা 70 থেকে আমরা শুরু করব। প্রথমে যে পাঠটা আমরা পড়ব, এখানে হচ্ছে আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি কি। প্রথমে আমাদেরকে জানা প্রয়োজন যে সমাজ কি, বা আমরা বলি মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ জীব। কেন বলি? মানুষ একা একা বসবাস করতে পারে না। তার নিজের প্রয়োজনের তাগিদে মানুষের অন্য মানুষের প্রয়োজন হয়, তার সঙ্গের প্রয়োজন হয়, কাজের প্রয়োজন হয়। আর এভাবেই একটি পরিবার থেকে ধীরে ধীরে গড়ে ওঠে এক একটি সমাজ ব্যবস্থা বা এক একটি সমাজ। এই সমাজে কিন্তু আমরা যখন বসবাস করি, আমাদের তখন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেকটা অলিখিতই নিয়ম কানুন আমাদেরকে সমাজে মেনে চলতে হয়। কেন মেনে চলতে হয়? কারণ যখন আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি, তখন আমাদের পারিবারিক সুযোগ সুবিধাগুলো যেমন থাকে, ঠিক তেমনি কিন্তু আমাদের সামাজিক সুযোগ সুবিধাগুলো অনেক বেশি মাত্রায় আমরা পেয়ে থাকি। ফলে আমরা একটি সুস্থ জীবনযাপন করতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। অধ্যায় 9, আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রথম পাঠে আছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। অধ্যায় 7 ও 8-এ আমরা মানুষের সমানাধিকার সম্পর্কে জেনেছি। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এই অধ্যায়ে জানব। সমাজকে সুন্দর, সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। যেমন আমরা কি করব? ছোটদেরকে ভালোবাসবো, তাদের দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজে বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজে বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব, রাস্তায় নিরাপদ থাকব, অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকব। তাহলে আমরা যেটা পড়লাম যে আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, তাহলে আমরা প্রথম পাঠটিতে পড়লাম কি
আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের দায়িত্ব ও কর্তব্য। এখানে দেখো, আমরা প্রথমে বললাম যে মানুষ যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তাই সমাজে সুন্দরভাবে এবং সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন পালন করতে হয়, অর্থাৎ কিছু দায়িত্ব পালন করতে হয়, কিছু কর্তব্য পালন করতে হয়। সেগুলোর মধ্যে কি আছে? প্রথম ক্যাটাগরিতে আমরা বলছি যে আমরা ছোটদেরকে ভালোবাসবো, তাদেরকে আমরা দেখাশোনা করব। তারা ভুল করবে, সেই ভুলগুলোকে আমরা কি করব? শুধরে নেব। এরপরে আমরা কি করব? কারো ক্ষতি করব না, অর্থাৎ নিজের প্রয়োজনে বা আমার একটু ক্ষতি হচ্ছে জেনে আমি আবার অন্য আরেকজনকে ক্ষতি করব বা তাকে কোনো ধরনের সমস্যার মধ্যে ফেলবো, এই ধরনের কাজ আমরা করব না। সবার উপকারের চেষ্টা করব, অর্থাৎ সমাজে যখন আমরা বসবাস করছি তখন আমরা চেষ্টা করব সমাজের অন্যদের উপকার করার, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করা। আমাদের সমাজে অনেক মানুষই আছে সুবিধা বঞ্চিত। সুবিধা বঞ্চিত বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে অনেকে হয়তোবা আমাদের পার্শ্ববর্তী, আমাদের নেইবারে যারা আছে তাদের মধ্যে হয়তোবা এমন মানুষ আছে যে হয়তোবা আর্থিকভাবে একটু কম বা যাদের একটু আর্থিক অবস্থা ভালো না, তাদেরকে চেষ্টা করব আমরা নিজেদের কাছ থেকে ওইভাবে সাহায্য করার, হয়তো আর্থিকভাবে না হোক বা খাবার দাবার দিয়ে বা কাজের সাহায্য করে, এভাবে করে। আবার অনেকে আছে হয়তোবা দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ কাজ করতে পারছে না, তাহলে আমাদেরও উচিত তাদেরকে কিছুটা সাহায্য করা বা হেল্প করা। এরপরে আমরা বলবো বয়স্কদের শ্রদ্ধা করা, অর্থাৎ আমাদের সমাজে আমরা যখন বসবাস করি তখন আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা দেখি আমাদের বয়স্ক লোকেরা থাকছেন, অর্থাৎ আমাদের হয়তো বা বাবা মা বা আমাদের চাইতে আরো বয়স্ক, তাদের দাদা দাদু, তোমাদের অনেকে দাদা দাদু তোমাদের সাথে বসবাস করেন। তাহলে আমাদের উচিত তাদেরকে কি করা? সাহায্য করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া। সমাজে বিভিন্ন ধরনের যে সম্পদ রয়েছে, যেমন আমাদের পার্ক রয়েছে, খেলার মাঠ, কিংবা আমাদের মসজিদ, এই ধরনের মন্দির, এই ধরনের যে সকল স্থাপনা রয়েছে সেগুলো আমরা কি করব? রক্ষণাবেক্ষণ করব। এরপরে আছে রাস্তায় নিরাপদ থাকবো। সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে নিজেকে নিরাপদ রাখা, অর্থাৎ তুমি ভালো থাকলেই সবাই, তোমার পরিবারের লোকজন ভালো থাকবে। এই থিমটা মাথায় রেখে নিজেকে সবসময় বিপদমুক্ত রাখা বা নিরাপদ রাখা। অপরিচিত মানুষের কাছ থেকে সাবধানে থাকবো। আমরা আমাদের অপরিচিত যারা আছে, যাদেরকে তোমরা চিনো না, ওই ধরনের মানুষের সাথে কথা বলা বা তাদের সাথে ঘনিষ্ঠতা থেকে আমরা দূরে থাকবো। কেন আমরা দূরে থাকবো সেই জিনিসটাই এখন আমরা এখানে পড়বো। নিচে দেখো একটা ছোট করে গল্প দেওয়া আছে, তোমরা দেখতে পাবে এখানে একটা গল্প দেওয়া আছে। সেই গল্পটা হচ্ছে কি, রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো। জানা গেল 2 জন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তাহলে দেখো, এই ধরনের লোকদের কাছ থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে, অর্থাৎ তারা যে কোনো সময় আমাদেরকে বিপদে ফেলতে পারে বা আমাদের পরিবারকে বিপদে ফেলতে পারে। তাই এই ধরনের যাদেরকে আমরা চিনি না, জানি না, সেই ধরনের লোকদের কাছ থেকে সবসময় নিজেকে কি করতে হবে? সাবধান থাকতে হবে। এরপরে আমরা পৃষ্ঠা 71 দেখতে পাই, অপরিচিত এসো বলি। অপরিচিত 2 জন লোক কিভাবে রকিবের বিপদের কারণ হলো শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অপরিচিত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো। আসলে দুঃখের বিষয়, এখন আমরা যেহেতু শ্রেণীতে থাকছি না, তাই আমাদেরকে নিজেদেরই এই উত্তরগুলো বের করার চেষ্টা করতে হবে। খ, এসো লিখি। তোমার বিদ্যালয়ে বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে একটি নোটিশ করো। এরপর তা বিদ্যালয়ের খেলার মাঠ ও পার্কে ঝুলিয়ে রাখো। নোটিশে বিশেষভাবে উল্লেখ করো কোথায় কোথায় ময়লা ফেলতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এটা
প্র্যাকটিক্যাল জবের মতো বা প্র্যাকটিক্যাল কাজের মতো, যে আমরা কোথায়, আমরা খেলার মাঠে যখন থাকি বা আমরা এর আগে যখন স্কুল করেছি তখন আমরা জানি বিশেষ করে টিফিন পিরিয়ডে আমরা প্রচুর পরিমাণে ময়লা ফেলি, ক্লাসরুমের এখানে সেখানে নানা জায়গায় আমরা ময়লা ফেলে থাকি। তাহলে আমাদেরকে কি করতে হবে, পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ময়লা আবর্জনাগুলোকে একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হয়, তাই না? আমরা অনেক সময় খেলার মাঠে খেলছি, হয়তো চিপস খেলাম বা আইসক্রিম খেলাম বা আচার খেলাম, খেয়ে আমরা কি করি, প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিই। এই কাজগুলো আমাদের কি করে, পরিবেশটাকে নষ্ট করে, দূষণ করে। তাই আমাদের উচিত এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। এরপরে আমরা যাব পার্ট 2-এ, বাড়িতে নিরাপত্তা রক্ষা। দেখো পৃষ্ঠা 72-এ এখানে আমাদের দুটো আইটেম আছে, একটা হচ্ছে বাড়িতে নিজেদেরকে নিরাপদ রাখা, আরেকটা হচ্ছে বাহিরে বা বাড়ির বাইরে কিভাবে নিজেদেরকে আমরা নিরাপদ রাখতে পারি। তাহলে প্রথমেই দেখছি বাড়িতে নিরাপত্তা রক্ষা। 2 নম্বরে আছে আমাদের বাড়িতে নিরাপত্তা রক্ষা। তাহলে এই পার্ট থেকে আমরা কি দেখব, এখানে আমরা এখন একটু পড়বো যে বাড়িতে কিভাবে নিজেদেরকে আমরা নিরাপদ রাখতে পারি। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি, ধারালো জিনিস, এই যে মানে ছুরি, কাঁচি এই জাতীয় ধারালো জিনিসগুলো থেকে সাবধানে থাকা বা সাবধানে ব্যবহার করা। খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ বা তার না ধরা। ঔষধ বা কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। গ্যাসের চুলা ও বিদ্যুতের ব্যবহারের পরে তা বন্ধ রাখা। আগুনের ব্যবহারে সতর্ক থাকা। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। তাহলে আমরা কি দেখছি, যে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতে ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস আছে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকি। তোমরা যখন বাসায় থাকবে তখন এই ধরনের জিনিসগুলো ব্যবহারে খুব সাবধান থাকবে এবং অবশ্যই ভেজা হাতে বা ভেজা গায়ে খালি পায়ে কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ বা তার স্পর্শ করবে না। ঔষধ এবং যে কীটনাশক আছে সেগুলো আমরা কি করব, বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে হবে এবং সেখানে অবশ্যই স্পষ্ট করে লিখে রাখতে হবে যে ওটা ঔষধ বা কীটনাশক, কারণ অনেকে হয়তো বা ভুলবশত খেয়ে ফেলতে পারে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। গ্যাসের চুলা এবং বিদ্যুতের ব্যবহারের পরে অবশ্যই আমরা সেগুলো বন্ধ করব, অর্থাৎ গ্যাসের চুলা ব্যবহার করার পর নবটা বন্ধ করে রাখা, বিদ্যুৎ ব্যবহার করার পর সুইচটা অফ করে রাখা, এই কাজগুলো। আগুনের ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, যে কথাটা গত প্রথম পাঠটাতে বললাম, যে অপরিচিত ব্যক্তি দিয়ে হয়তো আমাদের কোনো সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা কোনোভাবে বিপদগ্রস্ত হতে পারি। তাই যাদেরকে আমরা চিনি না ওই ধরনের মানুষদেরকে আমরা কি করব না, আমাদের বাসায় অ্যালাউ করব না। কেন করব না, যদি আর তোমাদের বাবা মার সাথে না থাকেন বা বড় কেউ বাসায় না থাকেন, তাহলে অপরিচিত কেউ এসে গেট দরজায় নক করলে বা তোমার কাছে কোনো কিছু চাইলে তাহলে তার কাছ থেকে একটু দূরে থাকাটাই ভালো হবে। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা। আমরা প্রাথমিক চিকিৎসার বাক্সর কথা বলছি, যে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে, অর্থাৎ এখানে এমন সব জিনিস রাখা হয় যেগুলো দিয়ে আমাদের ছোটখাটো বিভিন্ন দুর্ঘটনায় পড়লে আমরা যে তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারি। যেমন আমাদের তুলা থাকতে পারে, ব্যান্ডেজ থাকতে পারে, স্যাভলন বা যেটাকে আমরা বলি জীবাণুনাশক, এই ধরনের কিছু জিনিস আমরা আমাদের এই প্রাথমিক চিকিৎসা বক্সে রাখতে পারি। এরপরে আমরা বলবো ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। ঘরের বাইরে নিরাপদ থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে খেলার সময় অবশ্যই সতর্ক থাকা। রাস্তায় খেলাধুলা না করা, রাস্তা পারাপারে সতর্ক হওয়া। এই জিনিসগুলো কেন, যে রাস্তা পারাপারের সময় অবশ্যই ডানে বামে দুই দিক দেখে রাস্তা পার হতে হবে, সতর্ক থাকতে হবে। যদি তুমি সাঁতার জানো, এই কনফিডেন্স থাকে, তারপরও কোথাও কোনো পুকুরে বা জলাশয়ে যদি সাঁতার কাটতে যাও, তাহলে অবশ্যই বাসার কেউ বড় কাউকে সাথে রাখা, যিনি ভালো সাঁতার পারেন, এই ধরনের লোকের সাথে থাকা। জলাশয়ের আশেপাশে খেলাধুলা না করা, কারণ এটা থেকে যে কোনো একটা বিপদ হতে পারে। তাহলে এই ছিল আজকের দুটো পার্ট। আশা করি তোমরা এই পার্ট দুটো ভালো করে পড়বে, রিডিং পড়বে। আমি পুরো বইটা মানে আমাদের পুরো এই অধ্যায়টা শেষ হলে তারপরে ভেতর থেকে আমি এখান থেকে শূন্যস্থান পূরণ, মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু সৃজনশীল প্রশ্ন নিয়েও আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।